নমস্কার। আমার নাম অর্পণ বসু। আচ্ছা, আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, কেমিস্ট্রি সাবজেক্টের হাই স্কুলে চাকরি করি। তো আমি 2011 সালে প্রথম চাকরি পাই। 2010 সালে এসএসসি পরীক্ষা দিই এবং 2011 সালে চাকরি পাই। তো আমি পাস কোর্সে চাকরি করতাম। সেই সময় আমার 4100 গ্রেড পেয়েছিল। তো 2016 সালে যে এসএলএসটি হয়, সেই এসএলএসটিতে আমাদের যে গ্যাজেট নোটিফিকেশান বেরোয়, তো সেখানে পরিষ্কার লেখা ছিল যে যে সমস্ত ক্যান্ডিডেট টিচিং অর নন টিচিং স্টাফ, যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে, যেমন ধরুন আমার মাস্টার ডিগ্রি ছিল, তারা 55 বছর বয়স অবধি এসএলএসটি পরীক্ষায় বসতে পারে। অর্থাৎ আমাদেরকে সুযোগ দেওয়া হলো আমাদের স্কেল এনহ্যান্স করার জন্য। তো আমরা পরীক্ষা দিলাম, পাস করলাম, ইন্টারভিউ দিলাম এবং আবার নতুন একটি স্কুলে উচ্চ স্কেলে যোগ দিলাম। তো এই মতো অবস্থায় চাকরি 2018-তে জয়েন করলাম, আবার প্রপার রিলিজ নিয়ে, এনওসি নিয়ে। তো আমাদের যে এই যে প্রসেসটাতে আমরা সার্ভিস কন্টিনিউশন পেলাম, পে প্রোটেকশন পেলাম, আমাদের সার্ভিস বুক কন্টিনিউ হলো, নতুন করে নয়, পুরনো সার্ভিস বুকটাই কন্টিনিউ হলো। তো এই মতো অবস্থায় চলছিল সুন্দর। 11 বছর চাকরি করলাম, 12 বছর চাকরি করলাম, সমস্ত 10 ইয়ার্স বেনিফিট পেলাম। তো হঠাৎ করে শুনলাম যে আমাদের চাকরি নেই। বিনা মেঘে বজ্রপাত। আচ্ছা, একটা কথা বলি, আমাদের রাজ্যে যতই আমরা একটা দুর্ভাগ্যময় একটা রাজ্যে জন্মগ্রহণ করেছি, এ বলতে আর আমার কোনো বাধা নেই। যে রাজ্যে প্রমোশনের জন্য পরীক্ষায় বসলে তার চাকরি চলে যায়, তো আর কি বলবো। সুপ্রিম কোর্টের বিভিন্ন অর্ডার আছে। অনিরুদ্ধ বোস, যিনি রিটায়ার্ড করেছেন, তার অর্ডার আছে। উনি বলেছেন যে যদি কোনো আপগ্রেডেশন কোনো সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যায়, তো সেটা একটা প্রমোশন। তো এটা তো প্রমোশন, তো অবশ্যই চন্দ্রচূড় স্যার, যিনি এখন আমাদের বিচারটা করছেন, উনি অর্ডার দিয়েছেন। ফের এই যে প্রমোশন, কনসিডারেশন অফ প্রমোশন হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। হ্যাঁ, প্রমোশন ফান্ডামেন্টাল রাইটস নয়, সেটা সম্পূর্ণ নির্ধারিত হচ্ছে বিধানসভায় তৈরি হওয়া আইন বা লোকসভায় তৈরি হওয়া আইন, অর্থাৎ সরকারের যে নিয়ম ঠিক করবে সেটাই গ্রাহ্য। তো স্বাভাবিকভাবেই যে গ্যাজেট নোটিফিকেশানটা বেরোয়, সেই রুলটা তো আর এখানে সেখানে তৈরি হয়নি, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় তৈরি হয়েছে। তো সেখানেই সেই রুলসটা অনুযায়ী আমরা পাই। শুধু তাই নয়, আমাদের অন্যান্য যে ইন সার্ভিস টিচার, যারা আমাদের এই রুল 42কে চ্যালেঞ্জ করে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসেন, দুর্ভাগ্যের বিষয়, যিনি অর্ডার দিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের মাননীয় হাইকোর্টের বিচারক দেবাংশু বসাক। উনি রায় দিলেন যে হ্যাঁ, এদের আর্টিকেল 14-16 ভায়োলেট করেছে, হয়েছে, এরা পরীক্ষায় বসতে পারে। অর্থাৎ তাদের ক্ষেত্রেও এই বয়সের যে ছাড়, সেটাই প্রযোজ্য হওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্য, সেক্ষেত্রেও আমাদের কিছু বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা আবার পরীক্ষা দিলাম ট্রান্সফারের জন্য, কারণ 2016 সালে সেই ট্রান্সফার ছিল না। তো আমরা আমাদের দুর্ভাগ্য যে আমরা এই পরীক্ষাটায় পাস করেছিলাম। আমাদের যে সমস্ত বন্ধুরা পাস করেনি, আজকে তারা নিশ্চিন্তে রাত্রিরে ঘুমোচ্ছে, তাদের কোনো অসুবিধা নেই। এটাই বলছি যে একটা দুর্ভাগ্য
নিয়ে জন্মেছি হয়তো এমন একটা রাজ্যে। আচ্ছা, এখানে এই যে 19,000 যে আছে, যে সমস্ত বন্ধুরা আছেন, তাদের আমাদের মান সম্মান তো গেছেই, সেটা আর বলার কিছু রাখে না। মান সম্মান সব ধূলিসাৎ হয়ে গেছে। আমার দাদু শিক্ষক ছিলেন, ঠাকুরদা। আমার বাবাও শিক্ষকতা করেছেন, আমার কাকাও শিক্ষকতা করেছেন, আমার কয়েকজন পিসিও শিক্ষকতা করেছেন। তো ছোটোবেলা থেকে অন্য কোনো প্রফেশনের কথা আমাদের মাথা আসেনি, ওই জন্যই হয়তো এখানে এসেছিলাম। তো আজকের দিনে এই যে পরিস্থিতি, শুধু রাজ্য সরকারকে যে দোষ দেবো তা নয়। এখানে এই রাজ্যে যে সমস্ত বিরোধী দলগুলি তাদের কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের কাজকর্ম কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে বা আমাদের মতন মানুষদের ক্ষেত্রে তো প্রযোজ্য হচ্ছেই না। একটি বামপন্থী দল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তারা স্বচ্ছতার কথা বলে, খুব ভালো, স্বচ্ছতা খুবই ভালো। তারা খেটে খাওয়া মানুষের পাশে থাকার কথা বলে, তারা প্রত্যেকটি প্রান্তিক মানুষের কথা বলে। আজকে এই যে 19,000, এই যে টোটাল যে 19,000 যে ছাত্রছাত্রী আজকে আছে ফ্রেশ 25,000-এর মধ্যে, তাদের মধ্যে কিন্তু 17,000 ক্যান্ডিডেটই হচ্ছে প্রান্তিক মানুষ। কিন্তু সেই সমস্ত বাড়ি থেকে এসছে, রাতের পর রাত তারা পড়াশোনা করেছে, পরীক্ষা দিয়েছে। তো সেই দলের একজন এমপি, মাননীয় এমপি, উনি লড়াই করছেন হাইকোর্টে। উনি কি বললেন, কাদের হয়ে লড়লেন না, ওয়েটিং ক্যান্ডিডেটদের হয়ে লড়লেন। কি বললেন না, এই যে যারা আছে এখানে, যা আছে তোমাদের জায়গায় যা দুর্নীতি করেছে তারা চলে যাবে, তার জায়গায় যারা ওয়েটিংয়ে আছে তারা পাবে। তো সেই মাননীয় এমপি উনি কি ওখানে হাইকোর্টে আবেদন করলেন, গোটা প্যানেলটা গন্ডগোল আছে, ক্যান্সেল করে দেওয়া। আর যিনি মাননীয় বিচারক, উনি আমাদের বিচার করলেন। কি বিচার করলেন, ওনার কাছে যখন এই কেসটা আসে, সুপ্রিম কোর্টের গাইডলাইনই ছিল 9 নভেম্বর 2023-এ বলা ছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা এফেক্টেড ক্যান্ডিডেট, সেই সময় অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, যাদের যাদের ওএমআর খাতায় গণ্ডগোল ছিল, যাদের র্যাঙ্ক জাম ছিল, তো সেই সমস্ত ক্যান্ডিডেটদেরই কিন্তু ওনাকে বিচার করতে বলা হয়েছিল। কিন্তু উনি অদ্ভুতভাবে প্রত্যেক জনাকার বিচার করে দিয়ে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিলেন। উনি দেখলেন না যে এই যে অ্যাপয়েন্টমেন্টের মধ্যে অনেক ক্যান্ডিডেট ছিল যারা বৈধভাবে চাকরি পেয়েছিল। শুধু তাই নয়, এই রিক্রুটমেন্ট প্রসেস শুধু যে নতুন ক্যান্ডিডেটদের চাকরি ছিল তা নয়, আমাদের মতন ক্যান্ডিডেটদের ছিল প্রমোশন, যেটা কিন্তু সরকারি স্বীকৃতি, প্রমোশন বা ট্রান্সফার। অনেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে তারা ট্রান্সফারের জন্য পরীক্ষা দিয়েছিল। সুপ্রিম কোর্ট এই 1 সপ্তাহ আগে বিহারের একটি রায়ে বলেছেন যে পরীক্ষা দাও, পরীক্ষায় তুমি পাস করে এসো। আমরা একাধিকবার পাস করে এসেছি, আমরা একাধিকবার আমাদের যোগ্যতার প্রমাণ করেছি। আর কি করলেন উনি, নাকি কাঁকড় আলাদা করতে পারছেন না, সব চাল ফেলে দিলেন। হ্যাঁ, আমাদের মতন প্রান্তিক মানুষদের কাছে চাল কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করি যে চাল থেকে কাঁকড় বাদ দিয়ে সেই চাল থেকে আমাদের অন্ন সংস্থান করা। তো বিরোধী দলগুলোর কথা বলি। আচ্ছা, এখানে আমার একটা অভিযোগ আছে,
বিচার ব্যবস্থার বিরুদ্ধে। এই যে রায় হওয়ার আগে কিছু বিরোধী দলের লোকজন কি করে জানতে পারলেন যে বোম পড়বে হাইকোর্টে? বলতে পারবেন? তদন্ত হবে নাকি? একটা সিবিআই তদন্ত হয়ে যাক। একজন ইউটিউবার আছেন, আমি নাম করব না, উনি বাংলার কথা বলেন। উনি রায় বেরোনোর আগের রাতে বলে দিলেন 25,753 জনের চাকরি যাবে কাল হাইকোর্টে। আগের রাতে উনি জানতে পেরে গেলেন, খুব ভালো। সেই তার সৎসাহসটা তার হলো না সেই পোস্টটাকে এডিট না করে রেখে দেয়ার। উনি কি করলেন? পরের দিন সেই পোস্টটাকে এডিট করলেন। খুব ভালো বন্ধু। আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রত্যেকটা মানুষের বিচার যখন হয়ে গেল, যখন তাদের দলের এমপি, যখন প্রত্যেকটা মানুষ কাঁদছে তাদের চাকরি চলে যাওয়ার পর, সেই এমপি যখন বলেন যেরা সব মরা কান্না কাঁদছে, সেই সময় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তখন বলছে কি, তাদের কোনো বক্তব্য নেই, তাদের কোনো বক্তব্য নেই, তারা নিঃশব্দ সমর্থন করলেন। 25,000-এর মধ্যে 19,000 লিগ্যাল ক্যান্ডিডেট ছিল এবং আছে। তাদের কি করলেন? তাদের পাশে দাঁড়ালেন না, রাজনৈতিকভাবে দাঁড়ালেন না। কিসের কমিউনিস্ট পার্টি আপনারা? কমিউনিস্ট পার্টি বলে কথা বলেন তো, রেজাল্টটা খারাপ হলো তো? রেজাল্টটা কেন খারাপ হলো বুঝতে পারছেন? মানুষ কিছু জানে না, মানুষ কিছু বোঝে না, এই কথাগুলো নিয়ে এরা ছাড়ুন। ডানপন্থী দলেরা তো বলবেই, তারা তো আমাদের পেছনে লাগবেই, তাদের কাছে আমাদের কোনো গুরুত্ব নেই সেটা আমি জানি। কিন্তু বামপন্থী দলগুলো কেউ পাশে দাঁড়ায়নি, দাঁড়াবেও না। তো আচ্ছা, এখানে আমার এই অভিযোগগুলো কিন্তু আমার আছে, এগুলো কিন্তু উত্তর দেবেন। মাননীয় বিচারপতি যিনি আমাদের বিচার করে 25,753 জনের চাকরিটা ক্যান্সেল করলেন, তো তিনি একবার ভাবলেন না যে এই যে সেগ্রিগেশনের জন্য যে লিস্টটা দিয়েছে, সেই সেগ্রিগেশনের লিস্টটা একবার ভেবে দেখা সেখানে কি বলছে? সিজিআই বলে গেছেন এই কদিন আগে যে যখনই বলে যে কোর্ট হচ্ছে মন্দির, আমার তখন ভয় লাগে যে আমি কি ভগবান? উনি বলছেন না, উনি ভগবান নয়, উনি সার্ভেন্ট। কিন্তু পশ্চিমবঙ্গের হাইকোর্টের আমি বলতে বাধ্য হচ্ছি, সন্ত্রাস চলছে এবং এতে আমরা সত্যিই সন্ত্রস্ত। আজকে একটা পরীক্ষা হওয়ার পর প্রত্যেকটা পরীক্ষার রুলস আছে, সেই রুলস চ্যালেঞ্জ হয়নি। প্রত্যেকটা পরীক্ষার প্রত্যেকটা ক্ষেত্রে রিটেনশন অফ রেকর্ড বলে একটা কথা হয়। মাননীয় বিভিন্ন উকিল এবং বিচারপতিদের কাছে আমি বলছি, রিটেনশন অফ রেকর্ড নিশ্চয়ই আপনারা জানেন। তো রিটেনশন অফ রেকর্ড যদি আমরা বলি, ফার্স্টেই ভারতবর্ষের যে প্রথম পরীক্ষাটার কথা আসে সেটা হচ্ছে ইউপিএসসি 2015 রুলস। আমি 15 কথাই বলছি কারণ 15 পর কোনো অ্যামেন্ড হয়নি। 2015 রুলসে বলা আছে যে ওএমআর কপি ম্যাক্সিমাম 2 বছর, স্ক্যান ওএমআরের কথা লেখা নেই। 2015 সালে আমাদের কাছে স্মার্টফোনই আসেনি। 2015 সালে আমাদের কাছে তখন স্মার্টফোন অ্যাভেলেবেল ছিল না আমাদের মতো মানুষদের কাছে। তখন আমরা এই বোতাম ফোনই ব্যবহার করতাম। স্ক্যান ওএমআর ইমেজ, স্ক্যান কপি, তখন সেসব টার্মের সাথে আমরা
আমাদের কোনো রকম সম্পর্কই ছিল না, টার্ম শুনিনি। কী করে জানবো যে 2016 সালে পরীক্ষা দিচ্ছি, 24 সালে আমার চাকরিটা চলে যেতে পারে? পরীক্ষায় বসতাম না। দু 2014 এসএসসি, সেন্ট্রাল গভর্নমেন্টের যে এসএসসি আছে, তার রুলস রিটেনশন অফ রেকর্ড 3 বছর স্ক্যান ওএমআর ইমেজ রাখার। আর এখানে পশ্চিমবঙ্গে কি হচ্ছে? সংবিধান অনুযায়ী কি রায় হচ্ছে, বিচার হচ্ছে? সংবিধানের সার্ভেন্ট হিসাবে কি কাজ হচ্ছে? 3 বছর রেকর্ড হচ্ছে এসএসসি, আর ইউপিএসসিতে স্ক্যান ওএমআর এর কথা বলা নেই। তো স্বাভাবিকভাবেই যে কোনো ভারত বিভিন্ন রাজ্য ইউপিএসসি রুলই ফলো করে। তো 2015 সালে সেই একই রুলের ক্ষেত্রেই প্রযোজ্য। স্ক্যান ওএমআরের কথা ব্যাপার নেই, কোনো কথা নেই, 1 বছর রুলস। এখানেও ইউপিএসসিতেও 1 বছর রেখেছে, ডিস্ট্রয় করেছে। তারপরে কি হলো? আচ্ছা, এই রুলসের কথা বলি। এই রিটেনশন অফ রেকর্ড, এই রিটেনশন অফ রেকর্ড নিয়ে কেউ কোনো রকম আর্গুমেন্ট করেনি, কোথাও না। সুপ্রিম কোর্টে হয়নি, হাইকোর্টে হয়নি। যে সমস্ত মাননীয় অ্যাডভোকেটরা আছে, আপনারা একটুখানি দেখুন রিটেনশন অফ রেকর্ড। যে কোনো রেকর্ড রাখা যায় না ওই রকমভাবে। রেকর্ড করাপ্ট হতে পারে, হতেই পারে করাপ্ট। তামিলনাড়ু 2021 বলছে 1 বছর স্ক্যান ওএমআর ইমেজ রাখা যাবে, তারপর ডিলিট করে দেবে। দিস ইজ দ্য রুল। আর এখানে কি হচ্ছে? আজকে হাইকোর্টে বলছে যে 2014 পরীক্ষা 16তে রেজাল্ট বেরিয়েছে, 2016 সেপ্টেম্বর, আমি যদি খুব ভুল না হই। 1 বছর রাখা যায় ওএমআর, 2 বছর রেখেছে। স্ক্যান ওএমআরের কোনো ব্যাপার নেই, রাখার তখন নিয়মই ছিল না। স্ক্যান ওএমআর তো এখন 2024-এ আমরা স্ক্যান ওএমআর নিয়ে লাফালে হবে? তো টাইম ওয়াইজ তো ভাবতে হবে। আজকে এই যে প্রত্যেকটা রাত্রির এই যে ক্যান্ডিডেটগুলোর প্রতি প্রত্যেকটা দিন যে মানসিক অত্যাচার চলছে, এটা কি হচ্ছে? কি রিটেনশন অফ রেকর্ড বলে কিছু হয় না? আর অদ্ভুতভাবে সরকারি যে সমস্ত এসএসসি বা প্রাইমারি স্কুলের যে সংস্থা, তারা কি তাদের উকিলরা কি এগুলো জানে না যে রিটেনশন অফ রেকর্ড বলে কিছু হয়? আজকে বলছে যে 70,000-এর চাকরি থাকবে কি থাকবে না, এটা শুনে আমার খারাপ লাগলো। আমি জানি যে চাকরি চলে গেলে যে সেই পরিস্থিতিটা কি তৈরি হয়। কেননা আমরা এখনও আমাদের অর্ডারটা স্টে আছে, চলছে, কিন্তু আমাদের হাইকোর্টেতে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছিল। আমরা জানি চাকরিটা চলে গেলে কি হয়। 7ই মে অবধি, 22শে এপ্রিল থেকে 7ই মে অবধি আমরা যে মানসিকতার মধ্যে দিয়ে কাটিয়েছি আমরা জানি। আজকে লক্ষ লক্ষ বেকার বলবেন যে ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেট থাকবে, তো তুমি টাইমে এসএলপি করলে না কেন, টাইমে চ্যালেঞ্জ করলে না কেন? আজকে আমাদের আমি 11-12 পাস করেছি, তো আমাদের 2017 নভেম্বরে রেজাল্ট বেরিয়েছে। রিটেনের রেজাল্ট ইউপিএসসি রুলস ওয়াইজ রিটেনের রেজাল্ট থেকে 1 বছর, তাহলে 18 ডিসেম্বর, এই নভেম্বর, 18 নভেম্বর, 19শে নভেম্বর, আমি ধরে নিলাম 1 বছর এক্সট্রা। কোনো অভিযোগ নেই, কোনো চ্যালেঞ্জ নেই। 2021-এ চ্যালেঞ্জ হচ্ছে, সেগুলো অ্যাডমিসিবল কিনা যখন সুপ্রিম কোর্ট বলছে, হাইকোর্টকে যখন পাঠাচ্ছে, সে সেটাকে অ্যাডমিসিবল করে দিয়ে নিজে একটা
তার বক্তব্য যেগুলো ছিল সেগুলো টোটালি ভায়োলেট হয়েছে। হাইকোর্টের 9 নভেম্বর 2023 অনিরুদ্ধ বোসে মাননীয় যে বিচারপতি ছিলেন, তার যে রায়, সে যেটা উনি দেখতে বলেছিলেন, তার সাথে আমাদের মতো লিগ্যাল অ্যাপয়েন্টিদের কোনো সম্পর্ক ছিল না। আমি ভিডিওয়ে বলছি, কিন্তু আমাদের জড়িয়ে দেওয়া হলো। কেন জড়িয়ে দেওয়া হলো? দূষণ কিন্তু সব জায়গায় ছড়াচ্ছে। এসএসসি পরীক্ষাতেও যেমন দূষণ হয়েছে, মানতে কোনো অসুবিধা নেই, কারণ আমরা পেয়েছি যে ওএমআর যে কপি, সেগুলো এখনও রায় অ্যাডমিসেবল কি অ্যাডমিসেবল নয় জানি না, তবে আমরা যেটুকু আমাদের জ্ঞান হয়েছে ওগুলো কিন্তু সব ওএমআর কপি, আমাদের পরীক্ষারই ওএমআর কপি। সেই রকম কিন্তু সেই দূষণ কিন্তু হাইকোর্টেও চেয়েছে। তারা কিন্তু সংবিধানের নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের সাথে বিচার করছেন না। তাই যদি হতো, আমরা এই পরীক্ষাটা দিয়েছিলাম প্রমোশন পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য নয়। উনি আমাদের প্রমোশন ক্যান্সেল করতে পারেন, আমাদের চাকরি ক্যান্সেল করতে পারেন না উনি। আমাদের একসাথে দুটো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হতে পারে না। আমাদের বিশ্বাস আছে সুপ্রিম কোর্টের ওপর, আমাদের সংবিধানের ওপর বিশ্বাস আছে। প্রত্যেকটা বন্ধু, প্রাইমারি আছো, 9-10 আছো, 11-12 আছো, গ্রুপ সি আছো, গ্রুপ ডি আছো, সবাইকে আমার একটাই বক্তব্য, সামনে কিন্তু কঠিন লড়াই, এবং এই লড়াইয়েতে আমাদের সবাইকে একত্রিত থাকতে হবে। কোনো রাজনৈতিক দল আমাদেরকে সাহায্য করবে না, এইটুকু মাথায় নিয়ে রেখো। আমাদের সংগঠনগুলোই সাহায্য করবে, আমাদের যে সমস্ত যে সংগঠনগুলো লড়াই করছে তারা করবে। আশা করছি না, সবাই যারা লড়াইয়ে আছো, আমার একটাই বক্তব্য, এই জায়গাটায় কিন্তু সবাই প্রস্তুত হও। এই প্রাইমারির ক্ষেত্রে বলছি, যারা আছো তারা শোনো, তারা ডিটেনশন অফ রেকর্ড নিয়ে কথা বলো। এ কী হচ্ছে? 2014-16 সালের রেজাল্ট, আজকে 2024 সাল, সেই রেকর্ড নিয়ে যে একটা সার্টেন টাইমের পর অ্যাডমিসিবলই হয় না কেসগুলো। সেগুলো অ্যাডমিসিবল করাচ্ছেন, দিয়ে এই মানুষগুলোর তাদের পরিবার, তারা আজকে 8 বছর 7 বছর চাকরি করার পর তাদের সংসারগুলোর কী হবে? আপনারা চাইছেন যে এরা রাস্তায় পড়ে মানে মরুক নাকি? যদি এই ইলিগাল অ্যাপয়েন্টিদের যদি কিছু হয়, তাদের সাথে যদি কোনো অন্যায় হয়, বলে রাখছি কিন্তু, যারা ভাবছেন যে এসি ঘরের দুয়ে আমরা শুয়ে আছি, রাতে ঘুম হচ্ছে খুব ভালো, রাজনৈতিক লোকেরা বলে তো এলাম, মরবি তো তোরা না। সময় বুঝতে পারবেন। আমরা যা করার আইনত কাজই করব, আমাদের লড়াইটা আমরা আইনতই লড়ব। কিন্তু এই পশ্চিমবঙ্গে এই যে শিক্ষিত ছেলেমেয়েরা, আজকে কোনো রিক্রুটমেন্ট নেই, কোনো সরকারি চাকরির বিজ্ঞাপন নেই, কর্মসংস্থান কর্মক্ষেত্রে কাগজগুলো উঠে গেল। বলবেন যে ফোন এসছে, না, ফোনের জন্য নয়, মানুষ এখনো হার্ড কপি পেপার পড়তে পছন্দ করে। রিক্রুটমেন্ট বন্ধ, শুধু রাজ্যে না, গোটা দেশ জুড়ে।
এই পরিস্থিতিতে যখন এই কর্মসংস্থানের হাহাকার, তখন আমার পশ্চিমবঙ্গের বামপন্থী যে সমস্ত দলের উকিলরা আছেন তারা চেষ্টা করছেন যে যাতে সবাইকার চাকরিটা যায়, যাতে এরা হাহাকার করে। এরা হাহাকার করে নাকি তাদের খুব উপকার হবে। ধিক্কার জানাই, পশ্চিমবঙ্গের বামপন্থী দলগুলোকে ধিক্কার জানাই। আর এখানকার বিরোধী দলনেতার কাছে আমার একটাই বক্তব্য, সাধারণ মানুষের পাশে থাকুন, সাধারণ ইলিগাল যে সমস্ত ক্যান্ডিডেট তাদের পাশে থাকুন। কংগ্রেসের কথাও বলবো, লিগাল অ্যাপয়েন্টেডদের পাশে থাকুন। শাসক দলের কথাও বলছি, আপনাদের যে সংস্থা, আপনাদের সরকারের যে সংস্থা, আপনারা সুপ্রিম কোর্টে যে কথা বলে এসছেন সেই কথা কিন্তু পালন করবেন। এই যে সন্ত্রাস, এই সন্ত্রাস তো শুধু সামাজিক সন্ত্রাস নয়, হাইকোর্টের সন্ত্রাস নেওয়া যাচ্ছে না। প্রত্যেকটা মুহূর্তে একটা মানুষ 7 বছর চাকরি করার পর তার চাকরি নিয়ে কেন টানাটানি হবে? এটা হয় নাকি? তাই লিগাল যে অ্যাপয়েন্টি তাদেরকে কেন হ্যারাস হতে হবে? আপনারা কি চাইছেন? আমাদেরকে স্কুলগুলো খেলো করে দিয়ে আজকে শিক্ষা ব্যবস্থাগুলো ভেঙে দিয়ে আপনারা বেসরকারিকরণ করবেন, তাই তো? তাতে সাহায্য করছেন কারা? সিপিআইএম। বড় বড় নেতা, সব বিশাল ইউটিউব নেতা, কেউ ছিল না পাশে, কেউ আসেওনি। ঘুরে বেড়াচ্ছিলাম কলকাতায়, রোদে গরমে। এরকমও গেছে জল খাওয়া হয়নি সারাদিন, মনেই ছিল না। যে কথাগুলো বললাম, কারোর যদি ক্ষমতা থাকে আমার ক্রস করবেন। ক্ষমতা অনেকেরই আছে, জানি ক্ষমতা আছে। আমি একজন সাধারণ শিক্ষক। এদের উপর যা অত্যাচার শুরু করেছে সবাই মিলে, শিক্ষকদের উপর যা অত্যাচার শুরু হয়েছে, আউটবাস্ট করবে, কিন্তু কেউ সামলাতে পারবেন না। ষোলো তারিখে সুপ্রিম কোর্টে আমাদের মামলার হিয়ারিং আছে। আমাদের সংবিধানের ওপর আস্থা আছে। আমরা শিক্ষক, আইন মেনে চলা মানুষ। ছেলে মেয়েদের এইটুকুই শিক্ষা দিই যে আইন মেনে চলিস, অন্যায় করবি না, মাথা উঁচু করে চলবি। আপনাদের কিন্তু একটা কথাই বলে দিলাম যে শিক্ষকদের কিন্তু আজকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা, এবং এই যে বেকার যে একটা শিক্ষিত জনগণ আপনারা তৈরি করছেন, যাদেরকে আপনারা কোনো কাজ দিচ্ছেন না, কোনো চাকরি দিচ্ছেন না, পরীক্ষা দিচ্ছেন না। আজকে 2016 পরে 2024, 8টা বছরে এসএসসি হলো না। আপনারা বলবেন অন্যান্য চাকরি তো হয়েছে। হ্যাঁ, একসাথে 25,000 চাকরি
অন্য কোনো জায়গায় হয় না, স্কুলেই হয় পশ্চিমবঙ্গের। ওই যে অন্যান্য ক্ষেত্রে কেসও হয় না। সাদা খাতার ভিডিও আছে শুনেছি পিএসসি, উনি দিব্যি চাকরি করছেন, কোনো অসুবিধা হয়নি, কারণ সেখানে কেস করার ক্ষমতা নেই, কেস করে লাভ নেই। দুর্বল তো এরা, টিচাররা, এরা কি করবে? এরা মাথা তুলে ওদেরকে ঠিক সাইজ করে দেব, চেষ্টাটা করুন। তবে এই সন্ত্রাস কিন্তু আমাদের আর ভাল লাগছে না, দিনের পর দিন। প্রত্যেকটা ক্ষেত্রে খালি হুঁশিয়ারি, চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে। এ কি? আপনারা সংবিধানের কথাও দেখবেন না, এই যে রুলসগুলো দেখবেন না, রিটেনশন অফ রেকর্ড দেখুন, ইউপিএসসি দেখুন, এসএসসি দেখুন, তামিলনাড়ুর রিটেনশন অফ রেকর্ড দেখুন, হিমাচল প্রদেশের দেখুন, মণিপুর দেখুন, দেখুন সেখানে কি লেখা আছে। স্ক্যান কপির থাকার নিয়ম কতদিন, আদৌ আছে কি না? হার্ড কপি না থাকলে স্ক্যান কপির কোনো গুরুত্ব হয়? জানি না। আমি 100 টাকার নোটের যদি ছবি তুলে দিয়ে বলি যে 100 টাকা না, যদি আমার 100 টাকা থাকে, সেই ছবি দিয়ে যদি বলি যে এই ছবিটাই আমার 100 টাকা, সেটা হয়? যতদিন অরিজিনাল আছে ততদিনই সেকেন্ডারির গুরুত্ব থাকা উচিত, সেকেন্ডারি এভিডেন্সের। জানি না আমাদের সাংবিধানের রুল কি আছে, কিন্তু যখন ডিটেনশন অফ রেকর্ড যখন তৈরি হচ্ছে, তাহলে সেটা তো অবশ্যই একটা সাংবিধানিক নিয়ম, তাকে তো মানতে হবেই। কোর্ট তো সংবিধান দিয়ে চলে শুনেছি, আমাদের মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের উনি তাই বলেছেন যে আমরা সংবিধানের সেবক, উই আর নট ডেটিজ, আমরা ভগবান নই। যাই হোক, প্রত্যেকটা বন্ধু, সে আপার প্রাইমারি হোক, আপার প্রাইমারি আছে, আপার প্রাইমারি কথাটা মনে পড়ে গেল। আপার প্রাইমারিতে আটকে আছে কেন জানেন? বামপন্থী আইনজীবী কিছু, তাদের যে ক্লায়েন্ট, তাদের নাকি সাদা খাতায় নাম বেরিয়েছিল বলে ওনারা অবজেকশন জানিয়েছেন যে কেন আমার মক্কেলের খাতা দেখা, রিচেক করা হলো, পরীক্ষা আটকে দাও, রেজাল্ট দেরি করো, আমরা তো সময় পাচ্ছি না, আমি আসতে পারছি না, আমি ইয়েতে আছি, সংসদে আছি, ওই জন্য আমি হিয়ারিংয়ে থাকতে পারছি না। 14,000 ছেলে মেয়ে চাকরি আটকে আছে। কোনো রাজনৈতিক দল বলেছে, কেস করেছে? একটা কেস করেছে সুপ্রিম কোর্টে, কি কেস করেছে যে কেন এই পরীক্ষাগুলো আটকে আছে? আজকে যে প্যানেলের মধ্যে প্রচুর বন্ধু আমাদের আছেন যারা চোখে দেখতে পায় না বা অন্যান্যভাবে তারা হ্যান্ডিক্যাপড, তাদের ভলেন্টিয়ার হয়ে আমি কাজ করেছি, আমি জানি তাদের কি কষ্ট করে একটা পরীক্ষা দিতে যাওয়া, তারা কি অপরাধ করেছে, তাদের কেন চাকরিটা গেল? উত্তর দেবেন না? তারা তাদের কোনো লিস্টে নাম নেই। তারা এই যে এসটি ক্যান্ডিডেট, শিডিউল কাস্ট, টোটাল শিডিউল কাস্ট যারা চাকরি পেয়েছে তার মধ্যে 2 জন মাত্র আছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, বাকি কারোর বিরুদ্ধে অভিযোগ নেই। সব রাজনৈতিক দলগুলো তো বলে যে শিডিউল কাস্ট, শিডিউল কাস্ট, আমি ভুল বললাম, ক্ষমা করবেন, শিডিউল ট্রাইব 2 জন আছে, বাকি সবাই কারোর বিরুদ্ধে অভিযোগ নেই।
তাদের চাকরিগুলো কেন গেল? আমরা সফট টার্গেট না, সমাজে আমরা সফট টার্গেট হয়ে গেছি। আপার প্রাইমারিটার কি অবস্থা করেছেন সরকার বিরোধী মিলে? 14 সালে বেরিয়েছিল ফর্ম, 2016-তে রেজাল্ট বেরিয়েছে, প্রাইমারির সাথে একসাথে রেজাল্ট বেরিয়েছিল। প্রাইমারি 7 বছর চাকরি করছে, আবার তাদের চাকরি নিয়ে টানাটানি চলছে। আপার প্রাইমারি একবার ক্যান্সেল হয়ে গেল প্যানেল, আবার দ্বিতীয়বার আটকে রেখে দিয়েছেন কিছু উকিল বন্ধু, আমাদের কমিউনিস্ট পার্টির উকিল বন্ধু। কমিউনিস্টরা শ্রমজীবী লোকেদের সাথে থাকে, কেন শূন্য বুঝতে পারছেন? নেই, আপনারা কারুর সঙ্গেই নেই। আপনারা শুধু ধান্দা করে বেড়াচ্ছেন কোথায় আমার ভোট বাড়বে। বারবার বলেছি, হ্যাঁ আমি বলছি, আমি একজন কমিউনিস্ট সমর্থক হয়ে বলছি, বহুবার সাহায্য চেয়েছি, পাইনি। আজকে একটা আপার প্রাইমারি রিক্রুটমেন্ট এত বছর ধরে আটকে থাকবে কেন? একটা জেনারেশন যারা স্বপ্ন দেখেছিল যে আমরা স্কুলে চাকরি করব, তারা জীবনে এখনো পরীক্ষা দিতে পারলো না, তাদের জীবন থেকে 8টা বছর চলে গেল। বিহারে পরীক্ষা দিতে যাচ্ছে আমাদের, আমরা বিহারে পরীক্ষা দিতে যাচ্ছি। ভাবা যায় আজকে ডোমিসাইল নিয়ম বলছে যে না, বাইরের রাজ্যে আর বাইরের কাউকে অ্যালাউ করা হবে না, আজকে খবরে দেখলাম। এ তো আগুন জ্বালিয়ে দেবেন আপনারা। রাজ্য সরকার সে পরীক্ষা নেওয়ার চেষ্টা করলে প্রত্যেকটা ক্ষেত্রে তার বিরোধিতা হচ্ছে। কেন হবে? নিয়ম মেনে হলে কেন হবে? আজকে গোটা দেশে রিটেনশন অফ রেকর্ড অনুযায়ী কাজ হচ্ছে, আর আমাদের এই রাজ্যে এই রিটেনশন অফ রেকর্ডটা ভুল হয়ে যাচ্ছে। কেন তুমি 1 বছর ওএমআর রেখেছো? অন্য জায়গায় 6 মাসে টাকার নিয়ম, এখানে তুমি নিয়ম দেখাচ্ছ 1 বছর কেন রেখেছো? কেন তুমি স্ক্যান ওএমআর রাখুনি? ইউপিএসসিতে কেন নেই? ইউপিএসসি 2015 রুলসে কেন স্ক্যান ওএমআর রেকর্ড রাখার নিয়ম নেই? কেন 2015 সালের ইউপিএসসি রুলসে নেই, আমাদের এসএসসিতেও নেই। সেই অপরাধে আমাদের লিগাল চাকরিগুলো চলে যাবে। দেখবে না কোর্ট, দেখবে না হাইকোর্ট, দেখবে না? যাই হোক, লড়াই আমরা করব, সবাই মিলেই করব। রিটেনশন অফ রেকর্ড নিয়েই কথা বলবো আমরা এবার। প্রত্যেকটা বন্ধুর সাথে আবার বলছি, আমরা কিন্তু একসাথেই আমাদের লড়াই করতে হবে। আমাদের পাশে কে থাকবে না থাকবে জানি না, আমরা প্রত্যেকজন প্রত্যেকের সাথে থাকব। সে প্রাইমারি হোক, সে আপার প্রাইমারি হোক, সে 9-10 হোক, 11-12 হোক, গ্রুপ সি গ্রুপ ডি হোক, কি অন্যান্য পরীক্ষার কথাও যদি বলো। পরীক্ষার করানোর জন্য কেউ কেস করে না এর আছে, কিন্তু লিগাল চাকরি খাওয়ার জন্য সব করে। অনেক ধন্যবাদ।
আমার কোনো যদি বক্তব্য যদি কোনো ভুল থাকে আমাকে একটু ধরিয়ে দেবেন, ক্ষমা করে দেবেন। কিন্তু আর পাচ্ছি না, এই রকম পরিস্থিতি নিতে আর পারা যাচ্ছে না। ওই জন্য কিছু দেখলাম যে অনেক জায়গায় বলে কিছু হচ্ছে না, জানি না এখানেও হয়তো কিছু হবে না বলে তবু বললাম। ধন্যবাদ, শুভরাত্রি।